আসসালামু আলাইকুম ব্রান। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে কিন্তু আমাদের নতুন একটা সাবজেক্ট, যেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এই সাবজেক্টটার বেসিক্যালি আজকে ফার্স্ট ক্লাস। তো এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব প্রথমত, ঠিক আছে? তো তার আগে তোমরা সবাই এই ক্লাসটাতে জয়েন হও। অ্যান্ড একটা বিষয়, সেটা হচ্ছে কি যে ক্লাসের টাইমটা হচ্ছে 6:30। সো আমাদের কলেজ কিন্তু রুটিন যদি দেখা যায়, রুটিনে দেওয়া আছে 6:45 পর্যন্ত। কলেজ রুটিনই 6:45 পর্যন্ত, ঠিক আছে? তো আমি তোমাদের তেমনি যে জ্বালা যন্ত্রণাটা, ঠিক আছে, বা তোমাদের যে প্যারাটা, সেটা আমি বুঝি, ঠিক আছে? আমার নিজেরও মূলত ওই 6:45 পর্যন্ত তোমাদের রুটিন দেওয়া আছে, আমাকে নিজেকেও ক্লাস করতে হয় ওই পর্যন্ত। বাট কথা হচ্ছে আমি তো ক্লাস করি না, ঠিক আছে? বাট তোমাদের এটা একটা ব্যবস্থা করব আমি খুব শীঘ্রই, ঠিক আছে? খুব শীঘ্রই ব্যবস্থা করব, হয়তোবা শেষের দিকে দিব, ঠিক আছে? এই ক্লাসটা হয়তোবা শেষের দিকে দিব, তাতে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে। ওকে ওকে, সো ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আমি একটু দেখি, তাহলে ক্লাসের লিঙ্কটা একটু দেখি। তার মানে অনেক ইজি একটা সাবজেক্ট, কিন্তু ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং অনেক ইজি একটা সাবজেক্ট। কন্ট্রোল ভি, পেস্ট। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো কথাটা তো সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। ইয়াসিন আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ইয়াসিন, তুমি কেমন আছো? রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সাকিব। তৃষ্ণা দাস আপু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ, ঠিক আছে, আমি জানি তার মানে ক্লাস, কলেজ শেষ করে এসে আবার ক্লাস করা একটা বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ, আসলে আমি এটা নিলাম কেন এখন, সাবজেক্টটা আসলে ইজি একটা সাবজেক্ট আছে, এই কারণে আসলে আমার নেওয়া সাবজেক্টটা। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। সো এই সাবজেক্টটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তাহলে কিন্তু তোমরা টোটালি বুঝতে পারবে যে এটা আসলে ইজি নাকি কঠিন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। আচ্ছা, শিরিন আক্তার আপু বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তাহলে আমি আর বেশি কথা না বলে, ঠিক আছে, ক্লাসটা শুরু করে দিই। আজকে আমাদের অধ্যায় 1 এবং অধ্যায় 2, দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 1, অধ্যায় 2। সো প্রথমত আগে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংয়ে মূলত কয়টা অধ্যায় আছে নাই, তারপরে কয় ক্রেডিটের সাবজেক্ট, এই বিষয়গুলো একটু দেখি। তো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং যেটা আছে, সেটা হচ্ছে মূলত তোমার 3 ক্রেডিট এর সাবজেক্ট। হ্যাঁ, 3 ক্রেডিট, ঠিক আছে? তো 3 ক্রেডিট মানে কত? 150 মার্ক, ঠিক আছে? তাহলে এক্সাম হবে কত মার্কের তোমার? এক্সাম হবে তোমার 60 মার্ক, ঠিক আছে? 60 মার্কের এক্সাম হচ্ছে। সো এখানে চ্যাপ্টার আছে, এখানে মূলত টোটালি তোমার 11টা চ্যাপ্টার। 11টা চ্যাপ্টার। সো একটা সুসংবাদ দেই, এখানে ম্যাথ আছে তোমার মূলত একটা চ্যাপ্টারে। একটা চ্যাপ্টারে তোমার ম্যাথ আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে কি চ্যাপ্টার 2। তো সেই ম্যাথের চ্যাপ্টার আজকে আমরা করবো, ঠিক আছে? ম্যাথের চ্যাপ্টারটা আজকে আমরা করব, সেই একটা চ্যাপ্টারই তোমাদের ম্যাথ। আর বাকি যে 10টা আছে, সেই 10টা হচ্ছে টোটালি থিওরি। আমি যেভাবে দাগাই দিব ঠিক ওইভাবে পড়লে তোমাদের হয়ে যাবে। ওকে, আমি যেভাবে দাগিয়ে দিব ওইভাবে পড়লেই তোমাদের ওই বাকি অধ্যায়গুলো ইজিলি হয়ে যাবে। আরাফাত রহমান, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ আরাফাত। ওকে, সো যেটা বললাম যে আমাদের 11টা অধ্যায়ের মাঝে একটা হচ্ছে ম্যাথ, সেটা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়টা, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা। অ্যান্ড বাকি যে 10টা অধ্যায়, ঠিক আছে, 1 তারপরে আসলে তোমার 3 থেকে মোটামুটি 11, সবগুলো হচ্ছে তোমার থিওরি অধ্যায়। ওকে, তাহলে বুঝতে পারতেছো যে কতটা ইজি অধ্যায়। ওকে, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমরা ইজিলি শেষ করতে পারবো এটা। সো অধ্যায় 1। সো অধ্যায় 1-এ মূলত কী কী টপিক এখানে তোমাদের পড়তে হবে, সেগুলো একটু সাজালো গোছালো অবস্থা দেই। ঠিক সেম প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের জানতে হবে, যেগুলো লিখবো ওই টপিকগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে, জানতে হবে। তার আমি তোমাদের সাজালো গোছালো অবস্থায় দিব। হ্যাঁ, তারপরে বাকি কাজ তোমাদের। ওকে, সো এখানে আলোচ্য বিষয় যেগুলো আসতেছে অধ্যায় 1-এ, ও লিখে দিয়েছে অলরেডি, তো ঠিক আছে। নাম্বার 1 যেটা আসতেছে, সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংটা আসলে কি। ওয়াটার
সাপ্লাই ইঞ্জিনিয়ারিং আসলে কি। তারপরে যে বিষয়টা কোশ্চেন আসে সেটা হচ্ছে এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য কি। ঠিক আছে, দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে তোমার পানি সরবরাহের যে উপাদানগুলো আছে, পানি সরবরাহের অনেকগুলো কিন্তু টপিক আছে, বাট আমরা সবগুলো টপিক করবো না, জাস্ট যেগুলো যেগুলো এখানে দিব আমি সেই টপিকগুলো তোমরা ধারণা নিবা। পানি সরবরাহের উপাদানসমূহ, উপাদানগুলো সচিত্র বর্ণনা দাও। ওকে, দেন তৃতীয়ত হচ্ছে তোমার শহর এলাকায় পানি সরবরাহের চিত্র, শহর এলাকায় পানি সরবরাহের চিত্র। দেন 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার পানির বিভিন্ন উৎসগুলো। ঠিক আছে, পানির বিভিন্ন উৎসের শ্রেণীবিভাগ। দেন 5 নাম্বার টপিক হচ্ছে তোমার পানিচক্র বা বারিধারা চক্র যেটা আছে, ঠিক আছে, পানিচক্র চিত্রসহ বর্ণনা তুলে নাও জাস্ট। 6 নাম্বার যেটা আছে দেন সেটা হচ্ছে আমাদের পানিধারক স্তর বা যেটাকে অ্যাকুইফায়ার বলা হয়। ঠিক আছে, অ্যাকুইফায়ার বলা হয়, সেটা কি, পানিধারক স্তর বা অ্যাকুইফায়ারটা আসলে কি, এই কয়েকটা টপিক আমরা এখানে করব। ওকে, সো এইগুলি একটু তুলে নাও, দেন আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা একটু আলোচনা করি জাস্ট সিম্পলিভাবে। সো প্রথমে এই টপিকটাই জাস্ট একটু আলোচনা করি, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং কি। সো দেখো, প্রথম কি, ওয়াটার পানি, সাপ্লাই মানে কি, সরবরাহ করা, ইঞ্জিনিয়ারিং মানে কি, ইঞ্জিনিয়ারিং মানে কি তোমার তেমনি প্রকৌশল ব্যবস্থা, যেটা তেমনি আসলে যে কোনো কাজকে, ঠিক আছে, যে কোনো কাজকে একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী কি করে, তেমনি কত পদ্ধতিতে করা যায় বা কিভাবে করলে তেমনি সেটা খুব দ্রুত করা যায়, মূলত সাশ্রয় হয়, দেন সব কিছু দিক বিবেচনা করে ইঞ্জিনিয়াররা যেভাবে কিন্তু কাজ করে সেটাই হচ্ছে কিন্তু আসলে এই ইঞ্জিনিয়ারিংটা কিন্তু ওখানেই। ঠিক আছে, সো এই ওয়াটার সাপ্লাই মানে কি, পানি সরবরাহটাকে মূলত আমরা কত সহজলভ্যভাবে করতে পারি। ঠিক আছে, দেন পানি সরবরাহের সবগুলো বিষয় যে শাখা, ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখাটাই আলোচনা হয় সেটাই হচ্ছে মূলত আমার ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তার মানে এখানে কি হবে, তোমার পানি সরবরাহ কীভাবে করা হয়, তারপরে সরবরাহের জন্য প্রথমত কি পানিটাকে পরিশোধন করতে হবে, তারপরে পানিটা সরবরাহ করার জন্য, ঠিক আছে, একটা সংগ্রহ স্থান লাগবে যেখানে আমি পানিটা সংগ্রহ করে রাখবো। তারপরে না আমি ওখান থেকে মনে করো এখান থেকে শহরে পাঠাবো এতটুকু, দেন এখান থেকে মনে করো শিল্প কারখানায় পাঠাবো এতটুকু, দেন আমার এই গ্রামে যাবে এতটুকু, এই শহরে যাবে এতটুকু, এরকম। ঠিক আছে, তার মানে এরকম কিন্তু ব্যবস্থাটা। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমার এই ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংয়ে এই সকল বিষয়ে আলোচনা করা হয়। কেন দেওয়া হয় বা এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য তোমরা বইটা কিন্তু ভালোভাবে যদি পড়ো, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো উদ্দেশ্য দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যে টেকনিক্যাল বই হয়ে থাকে, তো টেকনিক্যাল বইয়ের মোটামুটি তোমাদের 1.2.1 যেটা আছে তার মানে নতুন বই, ঠিক আছে, নতুন 1.2.1-এ 16 পৃষ্ঠা যেটা আছে। ঠিক আছে, সো এখানে কি বলছে যে এর উদ্দেশ্যগুলো হচ্ছে পানির সহজলভ্যতা নিশ্চিত করো। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং যখন থাকবে, ঠিক আছে, তার মানে যখন পানি সরবরাহ সুনিশ্চিত হবে, ঠিক আছে, পানি সরবরাহ যখন সুনিশ্চিত হবে তখন কি হবে, আমাদের পানির সহজলভ্যতা হবে, তার মানে পানি সহজে পাওয়া যাবে। দেন এরপর আসলো কি, যে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করা সম্ভব হয় যখন এই ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং থাকে।
এরপর কি আছে, নিরাপদ ও স্বাস্থ্যকর পানি সরবরাহ। ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিং কি তোমার মনে করো কি যে দূষিত পানি সরবরাহ করবে? না, অবশ্যই চেষ্টা করবে সবচেয়ে যে সর্বাপেক্ষা উত্তম এবং নিরাপদ পানিটা কি সরবরাহ করার জন্য। এইগুলো তোমার উদ্দেশ্য দেওয়া আছে। ওকে, দেন এরপরে তোমাদের আছে কি যে পানি সরবরাহের বিভিন্ন উপাদানগুলো সচিত্র বর্ণনা। পানি সরবরাহের মোটামুটি 4টা উপাদান আছে, ঠিক আছে। পানি সরবরাহের তোমাদের 2 নাম্বারটা যদি দেখি, ঠিক আছে। পানি সরবরাহের উপাদান, পানি সরবরাহের উপাদান কয়টা? কথাগুলো ভালোভাবে মনোযোগ দাও, তাহলে কিন্তু তোমাদের কাজে লাগবে। পানি সরবরাহের উপাদান হচ্ছে মূলত 4টি, যথা নাম্বার 1 যেটা আছে, নাম্বার 1 হচ্ছে পানি সরবরাহের উৎস। প্রথমত আসলো পানি সরবরাহের উৎস একটা। দেন দ্বিতীয়ত আসতেছে তোমার পানি সরবরাহের উৎস। দেন দ্বিতীয়ত আসছে তোমার পানি সংগ্রহ পদ্ধতি। ঠিক আছে, উৎস থাকতে হবে। প্রথম কথা হচ্ছে উৎস থাকতে হবে যেখান থেকে আমি পানি সরবরাহ করব। সো দেন ওই উৎস থেকে পানিটাকে যে সরবরাহ করব, সো সংগ্রহ করব, করতে হবে বা সংগ্রহ করে তারপরে তো পাঠাতে হবে। তো সংগ্রহ করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেটা হচ্ছে পানি সংগ্রহ পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড উপাদান। দেন তৃতীয়টা উপাদান কি আছে? তৃতীয় উপাদান হচ্ছে পরিশোধন পদ্ধতি। পরিশোধন পদ্ধতি, আমি পানি যে সংগ্রহ করব, তো ওটা কি তোমার পরিশোধন না করে সংগ্রহ করব? না, পানি সংগ্রহ করার পর সেটা কি করতে হবে আমাদেরকে? পানি না পরিশোধন না করে সংগ্রহ করা যায়, ঠিক আছে। সংগ্রহ করার পর দেন যখন আমি সেটাকে সাপ্লাই দিব, অবশ্যই সেটাকে পানিটাকে পরিশোধন করে তারপরে সাপ্লাই দিতে হবে। পরিশোধন করে তারপরে সাপ্লাই দিতে হবে। সেটার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি আছে, যেটা হচ্ছে আমাদের পরিশোধন পদ্ধতি। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আছে পানি বন্টন পদ্ধতি। পানি বন্টন পদ্ধতি। পানিটাকে গ্রাম এলাকায় বলো, শহর এলাকায় বলো, বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে বন্টন করা হয়ে থাকে। বিভিন্ন এলাকায় আলাদা আলাদা পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলোতে আমাদের কি করা হয়, বন্টন করা হয়ে থাকে। আচ্ছা, নেটের কি প্রবলেম করতেছে মাঝে মাঝে? পানি বন্টন পদ্ধতি, ঠিক আছে। তো এই 4টা পদ্ধতি আছে। এই 4টা পদ্ধতি আবার কি আছে? সচিত্র বর্ণনা, ঠিক আছে। সচিত্র বর্ণনার কথায় এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সচিত্র বর্ণনা। চিত্রটা দেখো একটু। হ্যাঁ, এখানে মনে করি এটা হচ্ছে উৎস, এই যে এটা হচ্ছে উৎস। উৎস থেকে কি করছে, পানি সংগ্রহ করার জন্য এই যে ইনটেক বসানো হয়েছে। ইনটেকের আলোচনা কিন্তু এখানে নাই, মূলত এটা হচ্ছে 4র্থ অধ্যায় মেবি আছে, ঠিক আছে। ইনটেক আছে এখানে, বা পানি সংগ্রহ করার জন্য পদ্ধতি। দেন এরপরে পানি সংগ্রহ করার পর সেটা কি করেছে, পরিশোধন করার পদ্ধতি এখানে। দেন তারপরে বিভিন্ন জায়গায় বন্টন করে দেওয়া হয় পানিটাকে। ওকে, তো এটা হচ্ছে মূলত পানি তেমনি সরবরাহের বিভিন্ন উপাদানগুলোর কি বলে, সচিত্র বর্ণনা। এটা আছে আমাদের, মনে করো নদী, এটা এখান থেকে এখন সংগ্রহ করা হবে। তো সংগ্রহ করার জন্য এখানে কি করা হয়েছে, ইনটেক বসানো হয়েছে। ইনটেক বসানো হয়েছে, তেমনি এটা পানি সংগ্রহ পদ্ধতি। পানি সংগ্রহ পদ্ধতি, এটা হচ্ছে উৎস সংগ্রহ পদ্ধতি। দেন এরপরে এই পানিটা কি করা হবে, পরিশোধন করা হবে। এখানে কি হবে, পরিশোধন। তারপর এটাকে কি করা হবে, বন্টন করে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় বন্টন। এটাই, ঠিক আছে। সেটা গেল আমাদের 2 নম্বর টপিকটা। এবং এটা কিন্তু রচনার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রচনামূলক। সেই যে আমি তোমার এমনি একটু দেখাইলাম, তো এটা তোমার ধারণা হয়ে যাবে এতেই। ঠিক আছে, এতেই তোমাদের ধারণা হয়ে যাবে। সো তাহলে এটা এখন বাদ দিই। এরপর আমরা শহর এলাকায় পানি সরবরাহের চিত্র। সো এটা তোমরা একদম বই থেকে দেখে নিবা। হ্যাঁ, চিত্র দেয়া আছে। তার মানে প্রথমত হচ্ছে টোটালি তোমার থিওরি। এটা আমি থিওরি কি আর বোঝাবো তোমাদের, আমার সাথে তোমরাই ভালো বোঝো। হ্যাঁ, শহর এলাকায় পানি সরবরাহের চিত্র, সেটা তোমাদের টেকনিক্যাল বইয়ে 17 পৃষ্ঠা দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট চিত্রটা, এটাও কিন্তু তোমার রচনা, যেমন বললাম না, এটা হচ্ছে রচনা। দেন এরপর আছে তোমার পানি বিভিন্ন উচ্চ শ্রেণী বিভাগ, না এটা না। তারপর এইটা আরেকটা রচনার জন্য। ওকে, সো এই 3টা এখানে রচনার জন্য কিন্তু। ওকে, তারপরে পানির বিভিন্ন উৎস যেটা আছে, এটা একটু আমি দেখাই দিই, ঠিক আছে।
পানির উৎস। 4 নাম্বার, বিভিন্ন উৎস। তোমাদের সাথে মনে হয় আবার ক্লাস আছে মনে হয় 8:30 না, তো 8:30 মনে হয় না হবে, তো ওই আবারও 9টায় যাবে, ঠিক আছে। ম্যাথগুলো হক বই থেকে করালে ভালো হয়। আশা তোমাদেরকে মনে হয় আমি আগেই বলে দিয়েছিলাম, তো আপনি যে কোনো একটা বই আসলে আমাকে ফলো করতে হবে। তো আমি যে 2টা বই ফলো করতে যাই তখন কিন্তু আমার জন্য ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, আমার জন্য ঝামেলা হয়ে যাবে। যেমন আমি যদি অনেস্টলি বলি, এই সেমিস্টারটা আমি তোমাদের কী করছি, টেকনিক্যাল করাচ্ছি, দেন তারপর সেমিস্টার আমি তোমাদেরকে হক করাবো। কেন? কেননা পরের সেমিস্টারটা আমি দেখছি হক দিয়ে দেখছি আমি, ঠিক আছে। তার মানে পরের সেমিস্টারটা আমি হক পড়ছি, আমি পার্সোনালি পড়ছি হক, এবং হকে আমার সাজালো গোছালো অবস্থা আমি সবভাবে সাজাই নিছি যাতে স্টুডেন্টকে বোঝাইতে পারি ভালোভাবে। টেকনিক্যালি কিন্তু এটা সাজাই নিই নি, ঠিক আছে। তার মানে ষষ্ঠ সেমিস্টার দেখবে তোমাদের টেকনিক্যাল বই বেরই হয়নি, ঠিক আছে। এবারে যে সপ্তমে আছি, এবারও আমাকে হক পড়তে হবে, টেকনিক্যাল বই আসেই নেই, তার মানে ছাপাই নেই ওরা। ওকে, পানির বিভিন্ন উৎস। তো পানির বিভিন্ন উৎস সম্পর্কে একটু আলোচনা করি। পানির উৎসকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। পানির উৎসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানির উৎস, আরেকটা হচ্ছে ভূনিম্নস্থ। ভূনিম্নস্থ, তাই না? ভূপৃষ্ঠস্থ বা ভূনিম্নস্থ, আবার যেটাকে বলা হয় বা বলা যায় ভূগর্ভস্থ, ঠিক আছে। ভূগর্ভস্থ মানে কি, ওটাও মাটির নিচে, আর ভূনিম্নস্থ মানে কি, ওটাও মাটির নিচে। ওকে, সো এই ভূপৃষ্ঠস্থ যেটা আছে এটাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে তোমার এখানে ভূপৃষ্ঠস্থকে আছে হ্রদ নদী, তারপরে তোমার আছে জলস্রোত, আবদ্ধ জলাশয়, সমুদ্র জল। হ্রদ নদী, ঠিক আছে, এখানে তোমার আছে এক হচ্ছে হ্রদ, তারপরে আছে নদী, জলস্রোত। 4 নম্বর আসলো কি তোমাদের তারপরে আসলো তোমাদের আবদ্ধ জলাশয়, অ্যান্ড 5 নাম্বার হচ্ছে তোমাদের এটা হচ্ছে কি 5 নাম্বার হচ্ছে সমুদ্র জল, ঠিক আছে। অ্যান্ড এগুলো কিন্তু তোমাদের ডুয়েটের যদি কথা বলি, এগুলো কিন্তু ডুয়েটের ক্ষেত্রে লাগে না। ওকে, তেমনি এমনি জাস্ট এখানে পড়া, তেমনি তোমার এমনি একটু নলেজ বৃদ্ধি করা, এটাই হচ্ছে তোমাদের এখানে মেইন কাজ এখানে, ঠিক আছে। ওকে, দেন এরপর আসলো নিম্নস্থ যেগুলো বললাম। নাম্বার 1 হচ্ছে তোমার এখানে আছে অনুশ্রবণ কূপ, অনুশ্রবণ সরঙ্গ, ঠিক আছে, অনুশ্রবণ কূপ। তারপরে তোমার অনুশ্রবণ সুড়ঙ্গ, তারপরে আসলো তোমাদের ঝর্ণা, তারপরে আসলো আর্টিজেন কূপ। আর্টিজেন কূপ এখানে আছে না? না, দেয়নি, জাস্ট কূপ, ঠিক আছে। সো মোটামুটি এইগুলো হচ্ছে তোমার নিম্নস্থ বা মাটির নিচে যেগুলো থাকে, ঠিক আছে, থেকে যেটা আসে। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে কি, যে পানির সবচেয়ে মূল উৎস কোনটা? পানির মূল উৎস কোনটা? অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ চেনো কি? গত সেমিস্টারে কিন্তু পড়ে আসছো হাইড্রোলজিতে। অধঃক্ষেপণ মানে কি, ওই বৃষ্টি বলো, তারপরে তোমার কুয়াশা বলো, তারপরে আসলো কি তোমার কি আছে, তারপরে তোমার তুষার বলো, ঠিক আছে, শিশির বলো, এই সবগুলো হচ্ছে কি আমাদের অধঃক্ষেপণ ছিল। এই অধঃক্ষেপণ হচ্ছে কিন্তু পানির মূল উৎস। পানির মূল উৎস কি? মূল উৎস হচ্ছে আমাদের অধঃক্ষেপণ। আর অধঃক্ষেপণ বলতে কি বোঝায় তোমার, যে বৃষ্টি হইতে পারে সেটা, তারপরে শিশির হইতে পারে, ঠিক আছে, তারপরে তোমার তুষার হইতে পারে, ঠিক আছে, তুষার। আর কি হইতে পারে তোমাদের? বৃষ্টি, শিশির, তুষার, তারপরে আসলে তোমাদের কি এখানে কুয়াশা প্রভৃতি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার মূল উৎস। ওকে, সো এগুলো পড়ে নিবা। দেন এরপর আছে তোমাদের চিত্রসহ পানিচক্র চিত্রসহ বর্ণনা। এটা অলরেডি তোমরা লাস্ট সেমিস্টারে হাইড্রোলজিতে পড়ছো এটা, ঠিক আছে। এখানেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এইখানে এটা। দেন এরপর আসলে পানি ধারক স্তর বা অ্যাকুইফার। এটা আসলে লেখছি কি, আসলে আমার পরীক্ষায় এটা আসছিল, অ্যাকুইফারটা কি বা পানি ধারক স্তরটা কি, ঠিক আছে, এটা আসলো আমার পরীক্ষায়। সো এই কারণে এটা আমি তোমাদের দিয়েছি। সো এটা আমি যখন তার মানে পরীক্ষা দিয়েছি তখন আসছিল,
তখন আমি ইংলিশ নামটা পড়িনি, আমি বাংলা নামটা জানতাম যে পানিধারক স্তর, বাট একুইফায়ারটা কি সেটা জানতাম না। তার মানে জানতাম, বাট এটা জানতাম না যে একুইফায়ার এটার ইংলিশ না। ঠিক আছে, পানিধারক স্তর, পানিধারক স্তর কোনটা? ভূপৃষ্ঠের, ঠিক আছে, ভূনিম্নে, ঠিক আছে, তার মানে মাটি ভেদ করে যে স্তরে পানিটা জমা হয় সেটা হচ্ছে তোমার কি বলে সেটাকে, যে স্তরে পানিটা জমা হয় সেটাই হচ্ছে তোমার একুইফায়ার বা পানিধারক স্তর, এক কথায়। ঠিক আছে, সো ক্লিয়ার এটা? ফার্স্ট চ্যাপ্টার এতটুকুই, ঠিক আছে, এভাবে পড়লেই এনাফ হয়ে যাবে। সো এটা আমি মিশিয়ে দিব এখন, ঠিক আছে। দেন এখন আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে ম্যাথ আছে এখানে, ঠিক আছে। আসলে এই সাবজেক্টটা তোমাদের আমি বেশি টাইম দিব না এটা সাবজেক্টে। অধ্যায় 2, অধ্যায়ের নাম হচ্ছে পানির খরচ, পানি খরচ মনে হয়, পানি খরচ। তো দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় কি আছে তোমার? পানি খরচ। ওকে, সো দেখো পানি খরচ বিষয়টা আসছে। সো আমি যদি কোনো একটা শহরে মনে করো প্রকল্প তৈরি করতে চাই, পানির প্রকল্প, ঠিক আছে। সো এই পানির তার মানে প্রকল্পটা কি করা হয়, মোটামুটি দুইটা পর্যায়ে, একটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে প্রকল্প করা হয় আর একটা প্রাথমিক পর্যায়ে প্রকল্প করা হয়। সো প্রাথমিক পর্যায়ে যে প্রকল্পটা করা হয়, ঠিক আছে, যখন পানির সংক্রান্ত যে প্রকল্প করা হয়, প্রাথমিক পর্যায়ে যখন প্রকল্পটা হয় তখন সেটা আগামী 25 বছরকে ধরে, ঠিক আছে, আগামী 25 বছর নিয়ে, ঠিক আছে, আগামী 25 বছর নিয়ে, তার মানে আগামী 25 বছরের জনসংখ্যা বলো সব কিছু মিলে আমাদের একটা প্রকল্প নেওয়া হয়, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রকল্প। আর যখন চূড়ান্ত পর্যায়ের প্রকল্প নেওয়া হয় তখন মূলত প্রকল্পটা হয় কীরকম, যে আগামী 40 বছরকে নিয়ে, ঠিক আছে, বছরকে নিয়ে প্রকল্পটা করা হয়। তাহলে প্রকল্প দুই ধরনের এখানে ধরা হয়েছে, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের প্রকল্প যেটাতে আমার আগামী 25 বছরকে নিয়ে তোমার প্রকল্পটা তৈরি করা হয়, আর চূড়ান্ত প্রকল্প যেটা পর্যায়ের যেটা সেটা হচ্ছে আগামী 40 বছরকে নিয়ে। ওকে, আগামী 40 বছরকে নিয়ে মূলত আমার এই চূড়ান্ত পর্যায়ের প্রকল্পটা হয়ে থাকে। সো এখন দেখো আমি কোনো একটা এলাকায় এই প্রকল্প তৈরি করবো, ঠিক আছে, প্রকল্পটা কিসের, যে পানি সরবরাহ হবে। আমি এখানে একটা পানি সরবরাহের স্থান তৈরি করব, ঠিক আছে, যেই সরবরাহ স্থান থেকে মূলত আমার এই এলাকায়, ঠিক আছে, এই এলাকায় বা এই শহরে মূলত আমার পানি সরবরাহ হবে, ঠিক আছে। সো আমি কি করলাম, একটা প্রকল্প করলাম। সো এখন যে এলাকায় পানি যাবে, সো ওই এলাকার জনসংখ্যা আগামী 25 বছর, আগামী 25 বছর কি করবে, ওই পানি সরবরাহ স্থান থেকে মূলত পানি সরবরাহ করবে, তার মানে এই পানি নিবে। তাহলে আমি আগামী 25 বছরে যত জনসংখ্যা আসবে, এখন আগামী 25 বছরে কত জনসংখ্যা আসবে সেটা আমি জানি না। এইখানে মূলত কি করা হয়েছে, পানি খরচ এই অধ্যায়টাতে কি করা হয়েছে, এই যে আগামী 25 বছর বা আগামী 40 বছরে মূলত জনসংখ্যা কত আসবে বা কত বৃদ্ধি পাবে এইটা নির্ণয় করা হয় এই অধ্যায়ে, ঠিক আছে। এই অধ্যায়ে মূলত এই জনসংখ্যা, তার মানে ভবিষ্যতে বা আগামীতে জনসংখ্যা কতটুকু হবে এইটা নির্ণয় করা হয়, ঠিক আছে, এটা নির্ণয় করা হয়। সো এটা মূলত কিন্তু তার মানে আমি চাইলে আমার নির্ণয় করা হলো এমনটা কিন্তু না, ঠিক আছে। আমি জানি না আগামী 10 বছরে বা আগামী 20 বছরে কত জনসংখ্যা আসবে, সেটা কিন্তু আমি জানি না বা এক্স্যাক্টলি নির্ণয় করা সম্ভব না, ঠিক আছে। এই জন্য করা হয়েছে কি, এই জন্য একটা পদ্ধতি ঠিক করা হয়েছে। সেই পদ্ধতিটা হচ্ছে কি, যে তোমার অতীতে আমি দেখব যে আমার অতীতে কত জনসংখ্যা ছিল অ্যান্ড এখন কত জনসংখ্যা ছিল, এইটা অ্যানালাইজ করে আমার সামনে 10 বছর বা 20 বছর কত জনসংখ্যা হইতে পারে সেটা নির্ণয়ের জন্য সূত্র আছে।
মোটামুটি এখানে 7টা সূত্র আছে, 7টার মাঝে আবার 4টা কার্যকরী সূত্র, যেটা আমার ম্যাথে আছে, ম্যাথে অ্যাপ্লাই হয় এরকম 4টা সূত্র আছে। ওকে, তাহলে ওইগুলো এখন আমরা কাজ করব। সো আমাদের কি কইছে যে অতীত ও বর্তমান জনসংখ্যা বিবেচনায়, ঠিক আছে, বর্তমান জনসংখ্যা বিবেচনায়, অতীত ও বর্তমান জনসংখ্যা বিবেচনায় কোন স্থানের ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণের পদ্ধতিগুলো, কটা পদ্ধতি বললাম আমি? 7টা পদ্ধতি আছে। নাম্বার 1 হচ্ছে গড় বৃদ্ধি পদ্ধতি, ঠিক আছে, গড় বৃদ্ধি পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি, ঠিক আছে, বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি। তৃতীয়ত হচ্ছে গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি। আর চতুর্থ হচ্ছে শতকরা বৃদ্ধির হ্রাস বা হার পদ্ধতি, শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি। দেন পঞ্চম আছে তোমার লেখচিত্র পদ্ধতি। ষষ্ঠ আছে তোমার তুলনামূলক বিচার পদ্ধতি, ঠিক আছে, তুলনামূলক বিচার পদ্ধতি। অ্যান্ড 7 নাম্বার আছে তোমার এলাকা ভিত্তিক বিচার পদ্ধতি, ঠিক আছে, এলাকা ভিত্তিক বিচার পদ্ধতি। এই 7টা আছে, ঠিক আছে। এই 7টার মাঝে তোমাদের ম্যাথে আবার কাজে লাগে কোনটা? এই 1 থেকে 4 পর্যন্ত, এই 4টা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে, এই 4টা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, সো এইটা আমাদের এখানে কিন্তু ম্যাথ আছে 2 টাইপের। মাসুম আহমেদ রিদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুম। তানভীর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো তাহলে এই 4টা কি আছে পদ্ধতি নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। এই 4টা পদ্ধতির জন্য 4টা সূত্র আছে, এবং 4টা সূত্রের সাহায্যে আমাদের কি করা যায়? ভবিষ্যৎ জনসংখ্যা নির্ণয় করা যায়। ওকে, সো তাহলে এগুলো তুলে নাও। তো এরপরে আমরা এক একটা করে পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই 4টা পদ্ধতি নিয়ে আমরা কি করব? সূত্রগুলো কি কি হয় না হয় এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, দেন তারপরে আমরা ম্যাথে চলে যাব। ওকে, সো আমি উপরে একটা মুছাই দিই। তো আমি প্রথমেই মাহবুব খান সুদান, আচ্ছা লেখা কি আটকাটকি হচ্ছে কি কোনো? আপনি ভিডিওটা কি আটকাটকি হচ্ছে কোনো একটু আমাকে জানাইও তো। কি আমাদের 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে গড় বৃদ্ধি পদ্ধতি। গড় বৃদ্ধি পদ্ধতি, এখানে যে সূত্র আছে, ঠিক আছে, পি এন ইকুয়াল পিপি প্লাস, এখানে কি আছে? পি এন ইকুয়াল পিপি, কোথায় রে? এখানে পি এন ইকুয়াল পিপি প্লাস এন ইন্টু আই এম। পি এন ইকুয়াল পিপি প্লাস 1 ইন্টু এন ইন্টু আই এম। যেখানে তোমার পি এন মানে কি বোঝায়? পি এন মানে বোঝায় যে ভবিষ্যৎ বা আগামী দশকের, ঠিক আছে, দশকের জনসংখ্যা। পিএন মানে আগামী দশকের মানে কি? 1 দশক মানে কি 10 বছর, আগামী 10 বছরের জনসংখ্যা। তারপরে পিপি হচ্ছে তোমার বর্তমান জনসংখ্যা, তাই না? হ্যাঁ, বর্তমান দশকের, ঠিক আছে, এটা বর্তমান দশকের জনসংখ্যা। তারপরে এন মানে বোঝায় তোমার দশক সংখ্যা, সে কয়টা দশক, একটা দশক, দুটা দশক, কয়টা দশক, এটা বোঝায়। তারপরে আই এম মানে বোঝায় তোমার এখানে বোঝাচ্ছে পূর্ববর্তী দশকগুলোর জনসংখ্যার
গড় বৃদ্ধি, জনসংখ্যার গড় বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের IM। ওকে, সেটা আমাদের 1 নম্বর সূত্র গেল। দেন এরপরে 2 নম্বর যেটা সূত্র আছে সেটা হচ্ছে কি লিখছিলাম, বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি। কি ছিল ওটা? বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি। বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি। বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতিতে এখানে আবার তোমার সূত্র যেটা আছে সেই সূত্রটা হচ্ছে কি, PN ইকুয়াল PP ইন্টু কি আছে তোমার প্লাস PP প্লাস N ইন্টু থার্ড ব্র্যাকেট IM প্লাস IIM, ঠিক আছে, IIM এটা PP প্লাস N থার্ড ব্র্যাকেট IM প্লাস II, ঠিক আছে, এটা কিন্তু আছে বড় হাতের I ছোট হাতের I, তারপরে ব্র্যাকেটের বাইরে আছে M। ওকে, এটা এন্ড এখানে আবার কোনটা দ্বারা কি বোঝায়, IM মানে তো জানি আমি পূর্ববর্তী দশকগুলোর জনসংখ্যার গড় বৃদ্ধি। দেন এখানে IIM বলতে কি বোঝায় সেটা আমরা একটু এখানে লিখি। IIM এটা বলতে কি বোঝায় ভাই? IIM বলতে বোঝায় এখানে তোমার বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি। তার মানে যেটা বৃদ্ধি পাইছে তার চেয়েও আবার গড় বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধির গড় বৃদ্ধি। বৃদ্ধির গড় বৃদ্ধিকে বোঝায় আমাদের IIM দ্বারা, ঠিক আছে। সো এরপরে আমাদের 3 নাম্বার সূত্র যেটা আছে, 3 নাম্বার সূত্র, হ্যাঁ এটা কোনো কথা, মাত্র ক্লাস শেষ করে বাড়িতে আসলাম, এসে দেখি 30 মিনিট হয়ে গেছে, কি করবো, কিছু করার নাই, ঠিক আছে। তো আমি তোমাদের এই টাইমটা চেঞ্জ করার চেষ্টা করবো, হ্যাঁ। আর এটা বললাম তো তোমাদের এই তেমনি ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, এটা তোমাদের যে ক্লাস বেশি নিতে হবে এমনটা না, জাস্ট আজকে ক্লাসটা নিলে মোটামুটি ম্যাথ শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের থিওরি আসবে, তার মানে যেগুলো আমি আগে দিব পরবর্তীতে সেগুলো পড়লেই হয়ে যাবে, এতটুকুই, ঠিক আছে। এটা সাবজেক্টে এরকম। দেন তৃতীয় হচ্ছে কি আমার শতকরা গড় বৃদ্ধি পদ্ধতি। শতকরা গড় বৃদ্ধি পদ্ধতি সূত্রটা কি, PN ইকুয়াল PP তারপরে সে 1 প্লাস I/100⁴n, তাই না? যেখানে এখানে দেখো IM পাইছিলাম, IIM পাইছিলাম, এখন এখানে আছে কি আমার I, এই I দ্বারা বোঝায় কি তোমার এখানে I দ্বারা বোঝায় শতকরা গড় বৃদ্ধি, I দ্বারা বোঝায় তোমার শতকরা গড় বৃদ্ধি, হ্যাঁ। তার মানে গড় বৃদ্ধি যেটা, থামো, I বলতে এখানে তোমার বোঝায়, আমি একটু দেখি, গড় শতকরা বৃদ্ধি, ঠিক আছে, এখানে গড় শতকরা বৃদ্ধি। দেন তারপরে 4 নম্বরে আমি যাই, সেটা হচ্ছে শতকরা গড় বৃদ্ধি পদ্ধতি, তাই না, সরি এটা গড় শতকরা বৃদ্ধি, একটু ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে, সেজন্য দুঃখিত আমি। গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি, তারপরে আসলো শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি, শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি। এখানে তোমার সূত্র যেটা হচ্ছে সেই সূত্র হচ্ছে ভাই তোমার PN ইকুয়াল PP 1 প্লাস এখানে আসছে I কি আছে IP/100⁴n, এখানে n মানে তো জানি আমরা, ঠিক আছে। তো এখন IP মানে কি বোঝায়, IP মানে কি বোঝায়, ওকে দেখি। IP মানে বোঝাচ্ছে আগামী দশকের শতকরা বৃদ্ধি, আগামী দশকের শতকরা বৃদ্ধি, ওকে। সেই কয়েকটা হচ্ছে সূত্র, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ করব আমরা, ঠিক আছে। সো টাইপ 1, ঠিক আছে, টাইপ 1 উপরে তোমরা লিখতে পারো টাইপ 1, ঠিক আছে, টাইপ 1 এটা কি সংক্রান্ত, জনসংখ্যা নির্ণয় সংক্রান্ত, জনসংখ্যা নির্ণয় সংক্রান্ত। টাইপ 1 কি, জনসংখ্যা নির্ণয় সংক্রান্ত, বা ভবিষ্যৎ, তোমরা লিখতে পারো ভবিষ্যৎ জনসংখ্যা নির্ণয় সংক্রান্ত।
একটু স্পষ্টভাবে লিখেন, বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কয় টাইপ ম্যাথ আছে এখানে? জাস্ট 2 টাইপ ম্যাথ আছে, ঠিক আছে। এই যে এক টাইপের ম্যাথ এইটা, ঠিক আছে। এই সূত্র দিয়ে আসতে পারে, এই সূত্র দিয়ে, এই সূত্র, যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে আসতে পারে, হ্যাঁ। আর আরেক টাইপের ম্যাথ আছে, সেটা মূলত একটু পরে আছে, এখন না। সো এটা তোলা হয়েছে কিনা একটু আমাকে কনফার্ম করো, দেন আমি ম্যাথে তোমাদের চলে যাব। ওকে, সরাসরি ম্যাথে চলে যাব। কুইকলি জানাও। ওকে ডান, ধন্যবাদ তোমাদেরকে। আমাদের টাইপ 1 ম্যাথ আমরা করতেছি। তো তোমাদের যাদের টেকনিক্যাল বই আছে তারা উদাহরণ 6টা দেখো। যারা টেকনিক্যাল বই আছে তারা উদাহরণ 6টা দেখো, হ্যাঁ। উদাহরণ 6। আদমশুমারি তথ্য অনুযায়ী কোনো শহরের আদমশুমারি, ঠিক আছে, আদমশুমারি তথ্যানুযায়ী কোনো শহরের বিগত কয়েক দশকের জনসংখ্যা নিম্নরূপ ছিল। গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে গড় শতকরা বৃদ্ধি কি বলছে? গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে পরবর্তী 2 দশকের ওই শহরের জনসংখ্যা, ঠিক আছে, ওইটা মানে জনসংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, নির্ণয় করো। যেখানে আমার তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো দেওয়া আছে কি ঠিক এরকম একটা ছক, ঠিক আছে। এই ছকে এই বরাবর দেওয়া আছে তোমার সাল, অ্যান্ড এই বরাবর দেওয়া আছে জনসংখ্যা। সাল কি কি আছে? 1 2 3 4 5 6, 3 3 6টা, 1 2 3 4 5 6, 1950, 1960, 1970, 1980, 1990, 2000, ঠিক আছে। তো এখানে জনসংখ্যা দেওয়া আছে তোমার, তখন ছিল ওই শহরে 20,000, তারপরে হয়ে গেছে 30,000 জন হয়ে গেছে পরে, তারপরে হয়ে গেছে 44,000,
দেন তারপরের বছর হয়েছে তোমার 60,000, তারপরের বছর হয়েছে তোমার 80,000, তারপরের দশকে হয়েছে তোমার 99,000। ওকে, 99,000 এটা দেয়া আছে। এখন এইখানে প্রথমত আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে কি, আমাদের প্রথমত মেসে খালা আসে নাই, রান্না করা লাগবে, ক্লাস করা হল না, আর রান্না করো, ঠিক আছে, না বিয়ে করে ফেলো। আচ্ছা, কি বলছে, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে, ঠিক আছে, কোন পদ্ধতিতে, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে। সো গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে মানে কি, আমাদের 3 নাম্বার পদ্ধতিটা। তো 3 নাম্বার পদ্ধতিতে আমাদের পিএন, আগামী দশকের জনসংখ্যা নির্ণয় পদ্ধতি হচ্ছে পিএন ইকুয়াল পিপি 1 প্লাস এখানে আসছে I/100 ইন্টু এন, যেখানে এখানে তোমার পিপি মানে কি বর্তমান দশকের, অ্যান্ড এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা বর্তমান দশকে তো দেয়াই আছে। বর্তমান দশক মনে করো 2000 চলতেছে, তাহলে 2000 দশকে জনসংখ্যা কত, 99,000। বলছে যে এর পরের দশক মানে কি 2010 দশকে জনসংখ্যা কত, সেটা হচ্ছে আমাদের পিএন। পিএন মানে কি 2010-এর কত, তারপরে আবার পিএন আসবে কত 2020, তার মানে 10 করে বাড়বে। সো 2010-এ কত, 2010-এ যদি বের করতে চাই পিএন, পিপি মানে কি, আর বর্তমান দশক, বর্তমান দশকের জনসংখ্যা 99,000। তারপরে 1 তো জানি, আই জানি না, তার মানে 100 জানি, এটা কি আর আইটা কি, আইটা হচ্ছে ভাই আমরা জানি যে গড় শতকরা বৃদ্ধি। আই হচ্ছে তোমার গড় শতকরা বৃদ্ধি। এখন আমার আসলে ছক কয়টা অঙ্কন করতে হবে সেটা বের করবো আমরা এই কথাটা থেকেই, ঠিক আছে। আই মানে কি আমাদের জানো, গড় শতকরা বৃদ্ধি। সো গড় শতকরা বৃদ্ধি পাইতে গেলে আমার কি কি জিনিস লাগবে, গড় শতকরা বৃদ্ধি পাইতে গেলে কি করতে হবে, প্রথম যে কাজটা হবে তোমার, প্রথম কাজ হবে তোমাদের সিম্পলিভাবে আগে বৃদ্ধিটা বের করতে হবে। প্রতি দশকে কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, কত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাকে বের করতে হবে প্রথম কাজ। ওইটা বের করার পর তারপরে কাজ হবে কি, আমাদের শতকরা বৃদ্ধি বের করতে হবে। বৃদ্ধি তো পাইলাম, তো ওই দশকে শতকরা কত বৃদ্ধি পাইলো সেটা বের করবো, ঠিক আছে। তারপরে আমাদের কি লাগবে, শতকরা বৃদ্ধি লাগবে। তো শতকরা বৃদ্ধির পর কি করব, এরপরে বলছে গড় শতকরা বৃদ্ধি, তার মানে এই শতকরা বৃদ্ধির কি করব, গড়, তার মানে এরপরে যেটা বের করব সরাসরি সেটা হচ্ছে গড় শতকরা বৃদ্ধি। তার মানে একটা, দুইটা, তিনটা ছক আমার লাগতেছে, 3টা ঘর লাগতেছে। সো অলরেডি 2টা ঘর দেয়া আছে, আরও লাগবে কি 3টা ঘর। সো আমি লিখে ফেলি এখন। এখানে একটা, এখানে একটা, 2টা, দেন এখানে একটা বৃদ্ধি, এখানে আসলো আমাদের কি গড় বৃদ্ধি, শতকরা বৃদ্ধি, অ্যান্ড ওখানে আসলো শতকরা। সো এরপরে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে আমাদের প্রথমে আসলো কি সাল থাকবে, তারপরে এখানে জনসংখ্যা কত দেয়া আছে, তারপরে আমরা কি করব, জনসংখ্যা বৃদ্ধি পাইছে কতটুকু সেটা আমরা বের করব, এখানে বৃদ্ধি, তারপরে আসলো আমাদের শতকরা বৃদ্ধি, হ্যাঁ শতকরা বৃদ্ধি, তারপরে আসলো গড় শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি। সো কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা আছে। তো 1, 2, 3, 4, 5 and 6। ওকে, 5 and 6। ওকে, জাস্ট আ মোমেন্ট, এটাতে একটু কালি ভরাইতে হবে, একটু তুলে ফেলো তোমরা, ততক্ষণ আমি একটু কালিটা ভরাই নিই। ওকে, সো লেখালেখি আমাদের শেষ। সো এখন আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখি। এখন সাল আছে 1950, 1960, 1970, 1980, 1990, তারপরে আসলো 2000। ওকে, সো এই পর্যন্ত আসলো। দেন জনসংখ্যা এখানে ছিল আমাদের 20,000, এখানে হয়েছে 30,000, এখানে আসে 44,000, দেন এরপর আসলো আমাদের এখানে আসছে 60,000, দেন এরপর আসলো 80,000 হয়েছে,
দেন তারপরে 99,000। তো এখন বৃদ্ধি পাইছে। সো গত বছর তার মানে গত দশক ছিল 1950 থেকে 1960 পর্যন্ত, বৃদ্ধি পাইছে কতটুকু দেখো তো? 20,000 ছিল, পরবর্তীতে হয়ে গেছে 30,000, তাহলে বাড়লো কত? 10,000। তো এই 10,000 এখানে লিখবো না এখানে লিখবো? তাহলে নিচে লিখতে হবে 10,000। ঠিক আছে, যখনই একটা ঘর ফাঁকা রাখার প্রয়োজন হয় তখন কিন্তু সবসময় আমাদের কি করতে হবে? প্রথম ঘরটাই ফাঁকা রাখতে হবে, তার মানে উপরের ঘর ফাঁকা রাখতে হবে। তারপরে 1960 আর 1970-এর মাঝে কত বৃদ্ধি পাইছে? এখানে 30 ছিল, পরে হয়ে গেছে 44, তার মানে কি 14,000 বৃদ্ধি পাইছে। এরপর কি এখান থেকে এখানে বৃদ্ধি পাইছে কত? 16,000। এরপর এখান থেকে এখানে বৃদ্ধি পাইছে কত? 20,000। এখান থেকে এখানে বৃদ্ধি পাইছে কত? তোমার এখানে 19,000। ওকে, 19,000। সো এটা আমাদের বৃদ্ধি গেল, এটা কি গেল? বৃদ্ধি। সো এরপরে যে কাজটা হবে ভাই, সেটা হচ্ছে কি আমাদের গড় বৃদ্ধি বের করা। ঠিক আছে, বৃদ্ধি গেল, এরপর আসবে আমাদের গড় বৃদ্ধি বের করা, সরি শতকরা বৃদ্ধি বের করা, শতকরা বৃদ্ধি বের করা। সো আমি যখন এখানে এই বরাবর, তো এটা যেহেতু ফাঁকা গেছে তার মানে ফাঁকা যাইতেই থাকবে। দেন এখানে আমরা কি করব? শতকরা বৃদ্ধি বের করব। তো এইটা যে বৃদ্ধি পাইছে, শতকরা কিভাবে এটা বের করব? সেটা ফর্মুলা হচ্ছে কি, আমার বৃদ্ধি পাইছে কত আগে সেটা। ঠিক আছে, শতকরা যদি বের করতে চাই, ফর্মুলা হচ্ছে আগে কত বৃদ্ধি পাইছে? 10,000, সেটা লিখব। 10,000 বৃদ্ধি পাইছে। একদম শুরুতে কত জনসংখ্যা ছিল? 20,000। তো 20,000-এ 10,000 বৃদ্ধি পাইছে। কত? 20,000 ছিল, 20,000-এ কত হাজার বৃদ্ধি পাইছে? 10,000 বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের 20,000-এ বৃদ্ধি পাইছে 10,000, এভাবে লিখব যে 20,000 বৃদ্ধি পাইছে 10,000। তাহলে একে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে আমার পার্সেন্টেজে চলে আসবে। তাহলে কত এখানে? তাহলে এখানে আমার আসবে 50। ঠিক আছে, 50%। ঠিক আছে, তার মানে এখানে শতকরা বৃদ্ধি পাচ্ছে কত? 50। ওকে, 50। এরপর যদি এটার ক্ষেত্রে করি, ঠিক আছে, এই লাইনে, তো আমার আগে জনসংখ্যা কত ছিল গত বছর? 30,000। গত বছর জনসংখ্যা ছিল 30,000, বাট বর্তমানে বৃদ্ধি পাইছে কত? 14,000। তার মানে 30,000-এ 14,000 বৃদ্ধি পাইছে। 30,000 জনসংখ্যা থেকে কত? 14,000 বৃদ্ধি পাইছে। তার মানে এবার আছে কি আমার 30,000 জনসংখ্যায় বৃদ্ধি পাইছে 14,000। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসছে তোমার 46 পয়েন্ট, তাই না? 46.7। তাহলে এখানে আসছে তোমার কত? 46.7। ঠিক সেমভাবে 44,000 বৃদ্ধি পাইছে কত? 16,000। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে তোমার 36.4, 36.4। ওকে, দেন এরপরে দেখো 60,000 কত হাজার বৃদ্ধি পাইছে? 20,000। 60,000 জনসংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে কত? 20,000। তো 20,000 যখন বৃদ্ধি পাবে তখন শতকরা বৃদ্ধি কত? 33.3, 33.3। এরপরে 80,000 বৃদ্ধি পেয়েছে কত? 19,000। তো 80,000 বৃদ্ধি পেয়েছে 19,000, তো ওটা ক্যালকুলেশন করলে আসবে কত তোমার? 23.75, 23.75। এরপরে কি বলছে? এটা পাইলাম কিন্তু। এরপরে বলছে যে শতকরা বৃদ্ধি পাইলাম এইটা। এখন বলছে কি এই শতকরা বৃদ্ধি আছে না, এদের গড়, গড় শতকরা বৃদ্ধি। তাহলে এদের যদি গড় করতে চাই, ঠিক আছে, এদের যদি গড় করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এই সবগুলো যোগ করে এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে। 1 2 3 4 5, 5টা আছে না? তাহলে 5 দ্বারা ভাগ। যদি 4টা থাকতো 4 দ্বারা ভাগ। তাহলে এখন আমাদের এখানে টোটাল আছে কত? এখানে টোটাল আছে আমাদের কত হয়? টোটালি যোগ করলে 190.15, 190.15 টোটাল যোগ করলে এত। তাহলে এটার গড় যখন বের করতে বলবে তখন এটা মনে করো সবগুলো ঘরটার নাই, দেন ইকুয়াল এখানে হবে 190.5 ভাগ কত? 5 দ্বারা ভাগ, কারণ 5টা সংখ্যা এখানে। ঠিক আছে, এখানে 5টা আছে, তো ভাগ করলে এখানে 38 পয়েন্ট কত আসে? 03। তো এটা আসলে তোমাদের গড় শতকরা বৃদ্ধি, এবং গড় শতকরা বৃদ্ধিকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো এরপরে আমাদের কাজ হবে কি? সরাসরি আমাদের সূত্র প্রয়োগ। ঠিক আছে, সরাসরি সূত্র প্রয়োগ। তো সূত্রটা কিভাবে প্রয়োগ করবো এখন দেখো। আমার কি বলছে? আগামী 2 দশকের। সো আমরা আগামী 1 দশকের আগে বের করবো, তারপরে আগামী তারপরের দশকে। ঠিক আছে, বুঝছে আমাদের? আছে, তাহলে আগামী দশক যদি বলি তাহলে এখন আছে কি 2000। তো আগামী দশক মানে কি? 2010 সালে তোমার জনসংখ্যা কত হবে? জনসংখ্যা PN ইকুয়াল PP 1 প্লাস I বাই 100। আমি বলবো প্রথম অবস্থায় তোমরা সূত্রটা করে লিখবা, তারপরে মূলত মান বসাবা। ঠিক আছে, সো বর্তমান দশকে জনসংখ্যা কত? 2010-এ কিন্তু হিসাব করতেছি। ঠিক আছে, তো তার আগেরটা নিয়ে আমার কাজ করতে হবে না? সরি, জাস্ট এ মোমেন্ট। আমরা কাজ করতেছি কি 2000 সাল নিয়ে, তাই না? তো বর্তমানে কি আছে কত? বর্তমানে আছে আমাদের 2000 সাল। 2000 সালে জনসংখ্যা কত? 99,000।
তো এই বর্তমান জনসংখ্যা হচ্ছে 99,000, আর 2010 হচ্ছে আগামী দশকে, ঠিক আছে। বর্তমান হচ্ছে এটা। সো দেন 1 প্লাস আই এর মান যেন কত, 38.03 ভাগ 100, এন এর মান কত 1, তো ওটার কাজ কোনো নাই। দেন এখন ক্যালকুলেশন করলে এখানে আসবে তোমার কত জনসংখ্যা, এখানে আসে তোমার 13,46,49,49.7 জন। এটা আসলে কি আমাদের 2010 সালে। তারপর এখন যদি বলি যে 2020 সালে ভাই কত হবে জনসংখ্যা, কত, পি এন ইকুয়াল আমরা সূত্র জানি পিপি প্লাস পিপি ইন্টু 1 প্লাস আই বাই 100, তাই না। তো এখন জাস্ট বর্তমান দশকে জনসংখ্যা কত, বর্তমান কিন্তু 2010 চলতেছে, 2020-এ আমরা বের করবো, তার মানে আগামীতে আসতেছে 2020, তো 2020-এ বের করবো। এখন বর্তমানে চলতেছে 2010, যদি 2020-এ বের করি তখন কি করতে হবে আমাদের, 2020-এ বের করতে গেলে আমাদের লাগবে এখন তোমার বর্তমান দশক, পিপি মানে বর্তমান দশক, বর্তমান দশক কত, এই যে এটা 49.7 1 প্লাস আই এর মান কত 38.03 ভাগ 100। তো ক্যালকুলেশন করলে এখানে আসে কত আমার 18,86,17 জন। ডান, ওকে। একটু সবাই আমাকে জানাও বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা। হ্যাঁ, কুইকলি জানাও আমাকে একটু। কুইকলি আমাকে কনফার্ম করো। শ্রীনাথ আপু ডান, তৃষ্ণা দাস আপু ডান। হ্যাঁ, একদম ইজি টাইপের ম্যাথ, তো ডান হওয়ারই কথা এগুলা। সো তাহলে এটা আমরা মিশিয়ে দিই। সো এরপরে আচ্ছা 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 মিশাই না দিই আমি, ঠিক আছে। এটা গেল আমাদের কি, কোন পদ্ধতিতে বলো তো, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি। আচ্ছা, ঠিক এইখানেই আমার গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি না, এবার কি বলছে, এইটা নয় কিন্তু, এবার বলছে যে মনে করো শতকরা বৃদ্ধির, ঠিক আছে, শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি, ঠিক আছে। শতকরা বৃদ্ধির কি বলছে, হ্রাস পদ্ধতি, শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি। দেখি এরকম টাইপের কোনো ম্যাথ আছে কিনা একটু, শতকরা বৃদ্ধির হার পদ্ধতি। হ্যাঁ আছে। সো যখন এরকম হবে তখন আসলে আমি কি কি ছক দিব সেটাও কিন্তু একটা কোশ্চেন আছে, তখন ছকটা কীরকম হবে সেটা একটু আমি দেখি। সো ওইটা বোঝার জন্য আমাকে আগে সূত্রটা মাথায় রাখতে হবে যে আমার শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতিতে সূত্রটা কি আসে। সূত্রটা আসে পি এন ইকুয়াল পিপি 1 প্লাস এখানে আসে তোমার আই কি আছে রে, আইপি বাই 100 টু দি পাওয়ার এন, আইপি বাই 100 টু দি পাওয়ার এন, আইপি বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আইপি মানে কি, আইপি মানে হচ্ছে ভবিষ্যৎ যে আমার বা আগামী যে দশক, তার মানে যে দশকটা আসবে ওই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার কত, সেটা হচ্ছে আমাদের আইপি। সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বৃদ্ধি থাকবে, দেন শতকরা বৃদ্ধিও থাকবে। কি বলছে দেখো তো, শতকরা বৃদ্ধি হ্রাস বলে নাই, তো শতকরা বৃদ্ধি এইটা, তো গড় শতকরা বৃদ্ধি বলছে কি না, তাহলে এইগুলো আর আমরা রাখবো না, এটা আর রাখবো না, এটা আর এখানে আমরা রাখবো না। তাহলে এবার আমার আসবে কি, এখানে আসবে শতকরা বৃদ্ধির হ্রাস। এখন শতকরা বৃদ্ধি পাইছে, এখন শতকরা বৃদ্ধির হ্রাস কতটুকু এটা দেখব, শতকরা বৃদ্ধির হ্রাস দেখব। হ্রাস কিভাবে দেখো, এটা থেকে এটা কি ছোট না, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা তো নাই এটা। সো দেখো প্রত্যেকটা কি ছোট না, সো কতটুকু করে হ্রাস পাচ্ছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। হ্রাস পাচ্ছে কত, এখান থেকে মনে করি হ্রাস পাচ্ছে তোমার এখানে 3.3 আসতেছে, ঠিক আছে। ও সরি, এখানে তো আর থাকতেছে না, এটা ফাঁকা, এবার এটা ফাঁকা, দুইটা ফাঁকা হয়ে যাচ্ছে এবার। দেন এখান থেকে এখানে কত হচ্ছে তোমার 3.3।
তারপরে এটা থেকে যদি এটা দিয়ে বাদ দিই আমাদের তখন কত হয়, এখানে 10, তো এখানে মোটামুটি 10 পয়েন্ট মেবি 10.3 মেবি আসে, ঠিক আছে, ধরো এটা আসলো, ঠিক আছে। দেন এটা থেকে এটা যদি বাদ দেই তখন আমার আসে কত 3.1 মেবি। দেন এটা থেকে এটা যখন বাদ দিব তখন আমার আসতেছে তোমার এখানে, আচ্ছা যেটাই হোক, মনে করো এখানে 33 থেকে 23 বাদ দিলে 10, তো 10 এখানে তোমার আসতেছে কত 9 পয়েন্ট, এখানে তোমার আসতেছে 9.45, ঠিক আছে, ধরলাম এটাই, ঠিক আছে, 9.45 এটা। দেখো তো এটা কি শতকরা বৃদ্ধির হ্রাস পাইলাম, হ্যাঁ। এরপর কাজ কি থাকবে, শতকরা বৃদ্ধির হ্রাস পাইলাম, এরপরে এটার আবার গড় পাবো, এরপর কি করবো আমরা, এটার গড়, তার মানে এরপরে ঘরটা হবে আমাদের কি শতকরা বৃদ্ধির হ্রাস, এবার হ্রাসের গড়, ঠিক আছে, হ্রাসের গড় কি হবে, এটা দিলাম কেন রে, তো এই চারটাই জাস্ট আমরা কি করব, যোগ করব, ঠিক আছে, এটা টোটাল করব আগে, টোটাল করে এখানে যেটা হবে, মনে করো এক্স আসলো, ঠিক আছে, মনে করো এক্স আসলো, তো এখানে আমাদের কি করতে হবে, গড় নির্ণয় করতে গেলে এক্স বাই কত আছে, চারটে সংখ্যা আছে, এক্স বাই 4, তাহলে আমাদের এখানে গড় চলে আসবে। গড় মনে করো আসলো, এখানে তোমাদের আসলো গড়, মনে করো তোমার 10 আসলো, ঠিক আছে, ধরলাম গড় আসলো আমাদের 10। এরপরে কাজ হবে কি, এরপরে এই যে আমরা কি পেলাম, হ্রাসের গড় পাইলাম, সো এইটাই আমাদের সরাসরি কাজে লাগবে এবার। এরপরে তোমাদের ঘরটা হবে, এতগুলো ঘরের দরকার হয় না রে, এরপরে থাকবে তোমাদের আগামী দশকের শতকরা বৃদ্ধি, তার মানে এই যে আইপি যেটা বলছিলাম, আইপিটা তো বের করতে হবে, আগামী দশকের শতকরা বৃদ্ধি, এটা বের করার জন্য যেটা কাজ করতে হবে, ঠিক আছে, আগামী দশকের শতকরা বৃদ্ধি বের করার জন্য। সো আমাদের এখানে আমরা দেখতেছি কি, এত বড় তো কখনই হবে না, এখানে ধরলাম 10 3 13 16 9 4 25, 25-এর যদি 4 দ্বারা ভাগ করি 6, তো মোটামুটি ধরলাম আমার 5.5-এ ধরলাম, ঠিক আছে, মোটামুটি ধরলাম আর কি। সো এরপরে কি বলছে আমাদের বলো তো, আগামী দশকের শতকরা বৃদ্ধি বের করতে হবে, অর্থাৎ এটা আমাদের আইপি কিন্তু বের করব। আগামী দশকের, কয় দশকের আমাদের, মোটামুটি দেখতেছি আমার 2 দশকের বলছে, তো আগামী দশকের যদি, তাহলে আগামী দশক কি 2010 সালে আসলে আমাদের আইপি এর মান কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, 2000 সালে আগে কত ছিল 9.45, তো এই 9.45 থেকে আমার 5.5 বাদ দিতে হবে, তাহলে কত হয়, হে ওয়েট, আমি এটা থেকে বাদ দিচ্ছি কেন, তোমার এইটা থেকে বাদ যাবে, এটা থেকে বাদ যাবে 23.75। এটা আসলে কি, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করো, একবার জাস্ট প্র্যাকটিস করো, তারপরে দেখবে যে টোটালি পেয়ে যাবা, জাস্ট একবার প্র্যাকটিস করো, যে কোনো একটা ম্যাথ প্র্যাকটিস করো, এরকম টাইপের পেয়ে যাবা। এখানে আবার যেটা আসবে, ঠিক আছে, এখানে যেটা আসবে ওইটা মাইনাস আবার 5.5 যেটা আসবে সেটা হবে তোমার পরেরটার জন্য আইপি, তার মানে এইটা হবে 2010 সালের আইপি, এটা হবে 2020 সালের আইপি, ওকে। আচ্ছা যেটাই হোক না কেন, ঠিক আছে, সো এটা এইভাবে জাস্ট এমনি করিও, দেন একটা প্র্যাকটিস করিও, তোমাদের টেকনিক্যাল বইয়ের মূলত উদাহরণ 7টা আছে ওরকম, সো এটা প্র্যাকটিস করিও, তাহলে বুঝতে পারবো, অ্যান্ড প্রত্যেকটা টাইপের একটা একটা করে প্র্যাকটিস করবা, ওকে। সো এটা আমি মিশিয়ে দিব, তোমাদের এটা মিশিয়ে দিয়ে মূলত আমি টাইপ 2 এর ম্যাথটা করাই এখন, হ্যাঁ, কারণ 7:30টায় ওদের ক্লাস ছিল অলরেডি, তো ওদের ক্লাসটা আমি এখনই মেসেজ দিয়ে 8টায় নিলাম, সো তাড়াতাড়ি তোমাদের শেষ করতে হবে, হ্যাঁ। ভাইয়া বৃদ্ধির গড় বৃদ্ধি করেছেন না, ওইগুলো তোমরা একটা করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমরা দেখলে ওটা পেয়ে যাবা, জাস্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে, তো সূত্র অ্যাপ্লাইয়ের জন্য যে মানটা দরকার জাস্ট ওই মানটা বের করে নিবা আগে, ঠিক আছে, জাস্ট একটা দেখিও, তোমরা দেখলেই পেয়ে যাবা।
ইজি আছে, একদম ইজি টাইপেরটা। সূত্রের পাওয়ার এন কেন ধরতেছি না? আচ্ছা দেখো, আমি যদি আগামী দশকের কথা বলি, মনে করো বর্তমান চলতেছে তোমার 2000, তো আগামী দশক মানে কি 2010, তো এই 2000 থেকে 2010-এর মাঝে এন এর মান কয়টা? 1। সো আমি সূত্র কি জানি, পি এন ইকুয়াল পিপি 1 প্লাস এখানে আই বাই 100 টু দি পাওয়ার এন। সো আমি 2000 সালের জানি, আমি এখন 2010 সালে বের করতেছি, তাহলে 2010 সালে যখন বের করবো তখন এন এর মান কত? 1। তো এখানে যখন আমি পি এন বের করবো, পিপি বসাইলাম 1, বসাইলাম আই এর মানও বসাইলাম 100 বসাইলাম, আর এন এর মান কত? 1। অনেক কোনো কাজ আছে এই জন্য, ঠিক আছে, আগামী 1 দশক ওটা যেহেতু। ওকে, সো এরপরে আমরা তাহলে টাইপ 2 এর ম্যাথটা করি। টাইপ 2 এর ম্যাথ হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য, অগ্নি নির্বাপনের জন্য, অগ্নি নির্বাপনের জন্য কি পানির পরিমাণ নির্ণয়, পানির পরিমাণ নির্ণয় সংক্রান্ত। ওকে, সো এখানে সূত্র আছে, আপনি কিউ কিউ ইকুয়াল সূত্র তোমার মাথায় রাখবে, যেটা 4 6 3 4 3 3 4 6 7, তাই না? এটা সূত্র না? ফোর সিক্স থ্রি সেভেন, আমি এই সূত্রটা মাথায় রাখছিলাম এভাবে, 3 4 6 7, 3 4 6 7 রুট ওভার পি, তারপরে এখানে আছে 1 - 0.01 রুট ওভার পি, এটা ঠিক আছে। এটা মূলত তোমার তার মানে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। তার মানে কিউ এর কিন্তু সূত্র নির্ণয়ের, কিউ এর মান নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে, বাট এটা হচ্ছে আমার ন্যাশনাল বোর্ড কর্তৃক, ঠিক আছে, ন্যাশনাল বোর্ড কর্তৃক, হ্যাঁ, ন্যাশনাল বোর্ড কর্তৃক এইটা। এছাড়া আরও অন্য অন্য সূত্র আছে কিউ এর মান নির্ণয়ের, সো এটা হচ্ছে মেইনলি সূত্র। তবে এখানে কিউ এর যে মানটা হয় সেটা মূলত হয় তোমার লিটারে, ঠিক আছে, লিটারে কিউ এর মান হয় তোমার কি লিটারে। অ্যান্ড এরপরে যদি কিউ এর মানটা যখন আমার লিটার নয় বরং গ্যালনে আসবে, তখন মূলত 1020 মনে হয়, তাই না? 1020 রুট পি 1 - 0.01 রুট ওভার পি, যখন কি কিউ এর মানটা আমার গ্যালনে হয়, ঠিক আছে, গ্যালন। ওকে, অ্যান্ড 1 গ্যালন ইকুয়াল মাথায় রাখবা যে আমার 4.5 না, কোথায় রে, 4.55 লিটার, এটা মাথায় রাখবা। ওকে, দেন এরপরে আছে প্রবাহ সংখ্যা, ঠিক আছে, প্রবাহ সংখ্যা, প্রবাহ ধারার সংখ্যা নির্ণয়ের ফর্মুলা আছে তোমার এফ ইকুয়াল 2.8 রুট পি, 2.8 রুট পি। এখন এখানে আমরা কিউ লিখলাম, কিউ মানে কি পানির পরিমাণ, এখানে মাথায় রাখবা কিউ মানে কি পানির পরিমাণ। এখন এখানে আমি লিখি, ঠিক আছে, এগুলো লিখি যে কিউ হচ্ছে তোমার পানির পরিমাণ। ওকে, দেন এখানে পি হচ্ছে তোমার জনসংখ্যা, জনসংখ্যা যেটাকে আমার হাজারে হিসাব করতে হবে, হাজারে, জনসংখ্যা যেটাকে আমার কি করতে হবে হাজারে হিসাব করতে হবে। তার মানে যদি 20,000 জনসংখ্যা হয় তাহলে পি এর মান হবে তোমার তখন 20, ঠিক আছে, 20,000 জনসংখ্যা হলে পি এর মান হবে তোমার 20, তার মানে এটার হিসাব হবে আমাদের কি হাজারে। ওকে, দুইটা সূত্র কাজে লাগবে নাকি শুধু ভাই, নাকি শুধু দুইটা, তুমি দুইটাই ইউজ করতে পারো, ঠিক আছে। যেমন তোমার বইয়ে যদি দেখি দুইটাই আমাদের ইউজ করছে, কেন, কেননা তোমার গ্যালনে দেওয়া আছে, কোশ্চেনেই দেওয়া আছে অথবা গ্যালনে, ঠিক আছে। যেমন কোশ্চেনে সরাসরি বলছে যে গ্যালনে বের করো, সরাসরি বলছে কোশ্চেনে গ্যালনে বের করো, তাহলে আমি সরাসরি এটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু হয়ে যায়। অথবা এটা না করে আমি এইটা বের করতে পারি, এইটা দিয়ে বের করবো যেটা সেটা লিটারে পাবো, লিটারটাকে যদি গ্যালনে করতে চাই তখন কি করতে হবে, জাস্ট এই 4.55 দ্বারা জাস্ট করবো আমি ভাগ করে দিব, ঠিক আছে, 4.55 দ্বারা ভাগ করে দিলে এনাফ। তাহলে এটা দেন
হুম 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 আর কিছু আছে? হ্যাঁ, এফ হচ্ছে কি আমাদের প্রবাহ ধারার সংখ্যা, প্রবাহ ধারার সংখ্যা। ওকে, সো তুলে নাও। টেকনিক্যাল এর 14 নম্বরটা একটু বললেন। টেকনিক্যাল এর 14 নম্বর, টেকনিক্যালের 14 নম্বর যেটা আপু আছে সেটা আমি করালাম তোমাদের এই যে তোমাদের পদ্ধতি। এখানে আমি তোমাদের যেটা, ঠিক আছে, যেটা আসলে তোমাদের সমস্যা, ঠিক আছে, কি বলছে এটা শিরিন আক্তার আপু, আমি একটু বলে দেই, ঠিক আছে। এইখানে দেখো তুমি যে জায়গায় এসে আটকে গেছো সেটা হচ্ছে এইটাই, ঠিক আছে। এখানে যে আমার 2030 সালের ক্ষেত্রে দেখো 1 ব্যবহার হয়েছে, তারপরে 2040-এ 2, 2050-এ কি আসছে 3। তো তোমার এই 1 2 3 বসার কোনো দরকার নেই। তুমি কি করবা, 2030-এ জনসংখ্যা পাইছো কি এত না, 2040-এ কি করবা, এই যে 58,000 আছে এর জায়গায় তুমি এখন বর্তমান কি আছে এইটা, তো এইটা এখানে বসাই দিবা, এটাকে এখানে বসাই দিবা। তাহলে এখানে আর এন এর মান 2 বসানোর দরকার হবে না, 2 বসানোর দরকার হবে না, জাস্ট 1 বসালেই এনাফ হয়ে যাবে। তাহলে এখানে জনসংখ্যা তোমার এইটাই বের হবে। দেন এরপরে পরেরটা যখন কাজ করবা তখন এখানে 58,000 না, বরং আগেরটা, আগের সালের বা আগের দশকের কত ছিল, 75,642, এই জায়গায় তুমি 75,642 বসাবা। যখন 75,000 বসাবা তখন এখানে 1 বসে যাবে। দেন তারপরে আবার দেখবে তোমার অ্যান্সার ঠিক হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো শিরিন আক্তার আপু। ওকে, সো এটা এখন বাদ দিই, আমরা এখন ম্যাথ করব। ম্যাথ করব আমরা এখানে উদাহরণ 15 নাম্বারটা। উদাহরণ 15 নাম্বারটা একটু দেখো। সাতক্ষীরা শহরের লোক সংখ্যা, সাতক্ষীরা শহরের লোক সংখ্যা হচ্ছে কত, 6,30,000 না। এখন অগ্নি নির্বাপনের জন্য, অগ্নি নির্বাপনের জন্য পানির পরিমাণ নির্ণয় করো, পানির পরিমাণ নির্ণয় করো। তো এটা কি বলছে, অগ্নি নির্বাপনের জন্য পানির পরিমাণ নির্ণয় করো। তো সিম্পল ভাই, একদম আমরা জানি যে পানির পরিমাণের কিউ ইকুয়াল কি হচ্ছে 3467 √p, 1 - 0.01 √p, যেখানে পি হচ্ছে কি আমার এত হাজার, কত হাজার বলো তো, 6,30,000, 6,30,000, তার মানে কি 630,000, তার মানে এখানে কি এটার মান হচ্ছে 630। ওকে, দেন এরপরে কি, তার মান কি 630, দেন এরপর আসলে কি আর কিছু আছে না ভাই, আর কিছু নেই। তাহলে এখন 4637 √p হচ্ছে 630 × 1 - 0.01 √p হচ্ছে কত, 630। জাস্ট যেটা আসবে এটাই হচ্ছে আনসার। যেটা আসবে এটা আবার কি আমাদের লিটারে আসবে, ঠিক আছে, লিটার। ওকে, এটা আসবে আমাদের লিটার পার মিনিট, লিটার পার মিনিট। দেন এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণ 15 গেল, এবার উদাহরণ 16টা আমরা করব। উদাহরণ 16 করব এখন। হ্যাঁ, একদম ইজি টাইপের ম্যাথ। উদাহরণ 16 কি বলছে, কুষ্টিয়া শহরের, কুষ্টিয়া শহরের জনসংখ্যা আছে তোমার 40,000। অগ্নি নির্বাপনের জন্য, অগ্নি নির্বাপনের জন্য, নির্বাপনের জন্য প্রতিটি ধারার, ঠিক আছে, প্রতি প্রবাহ ধারা, প্রতি প্রবাহ ধারা, প্রতি প্রবাহ ধারা কি করে, প্রতি মিনিটে, প্রতি মিনিটে 250 গ্যালন, 250 গ্যালন পানি
নির্গমন করলে উক্ত শহরের জন্য প্রতি মিনিটে মোট কত পানি প্রতি মিনিটে মোট কত পানি নির্গমন করবে এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেন কি বলছে আরেকবার দেখি। কুষ্টিয়া শহরের জনসংখ্যা দেওয়া আছে 40,000। তো কি দেওয়া আছে জনসংখ্যা পি ইকুয়াল 40,000, তাহলে পি এর মান হচ্ছে 40, ঠিক আছে। দেন কি বলছে অগ্নি নির্বাপনের জন্য প্রতি প্রবাহ মানে কি একটা প্রবাহ, ঠিক আছে। প্রতি প্রবাহ ধারা, কারণ প্রবাহ ধারা কয়টা আছে একটা প্রবাহ ধারা কি করে প্রতি মিনিটে 250 গ্যালন পানি নির্গমন করে। তার মানে একটা ধারা অগ্নি নির্বাপনের জন্য একটা ধারা আমার 1 মিনিটে 250 গ্যালন পানি নির্গমন করে। তাহলে এখন একটা ধারার এখানে হিসাব হইল। এখন যদি টোটাল শহরের হিসাব হয়, একটা ধারা কি সম্ভব না। তো টোটাল শহরের যখন হিসাব হবে তখন উক্ত শহরের জন্য প্রতি মিনিটে মোট কত পানি নির্গমন করবে, এটা আমার কোশ্চেন। তো এটা যদি আমরা কাজ করতে চাই, তো এখানে প্রথমত আমার একটা ধারা যদি এইভাবে কাজ করে এতগুলো পানি নির্গমন করে, তাহলে প্রথমত আমার ধারা কতগুলো লাগবে, জনসংখ্যার ভিত্তিতে ধারা কতগুলো লাগবে সেটা আমাকে জানতে হবে। কারণ প্রবাহ ধারা কয়টা লাগবে সেটা আগে আমাকে বের করতে হবে। সো তাহলে সলিউশন করবো আমরা। কি বলতেছি, আমাদের প্রবাহ ধারার সংখ্যা আমাদের এফ আগে নির্ণয় করতে হবে। এফ ইকুয়াল কি 0.8 না, সরি 2.8 রুট পি। তো 2.8 রুট পি মানে কত 40 ক্যালকুলেশন করলে এখানে কত আসে 18টি। তার মানে আমাদের প্রবাহ ধারার সংখ্যা কয়টা লাগবে 40,000-এর জন্য 18টি প্রবাহ ধারা লাগবে। সো আমাদের একটা প্রবাহ ধারার জন্য পানি লাগে কত 250 গ্যালন পার মিনিট, কারণ প্রতি মিনিটে 250 গ্যালন। তাহলে আমাদের ঠিক আছে একটি প্রবাহ ধারার জন্য পানি লাগে আমাদের কত 250 গ্যালন পার মিনিট। তাহলে আমাদের কয়টা 18টা, তাই না 1, ঠিক আছে 18টি প্রবাহ ধারার জন্য পানি লাগে আমাদের কত 250 × 18 গ্যালন পার এত। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসে কত আমার 4500 গ্যালন পার মিনিট। ওকে, গ্যালন পার মিনিট, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ওকে, এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। সব একটু ক্লিয়ার কিনা জানাও আমাকে। ক্লিয়ার, সেই এক তরফ ক্লিয়ার, বাদ বাকিরা ওকে। ওকে, সো এখন এখানে আরেকটা জিনিস শিখাই দেই। এখানে আমার মানটা দেওয়া আছে কত বলতো 4500 গ্যালন পার মিনিটে দেওয়া আছে, তার প্রতি মিনিটে কি দেওয়া আছে এত গ্যালন যায়। এখন এটাকে যদি গ্যালনে না বলে, যদি বলে যে এখন লিটারে বের করো, লিটার পার মিনিটে বের করো, তাহলে আমরা জানি কি 1 গ্যালন সমান আমার 5.5 লিটার। তাহলে এখন 4500 গ্যালন মানে কি বেশি হবে, তাহলে 5.5 গুণ দেবো, যেটা বের হবে ওইটা হবে এখানে অ্যান্সার। ওকে, যদি লিটারে বলে জাস্ট 5.5 গুণ, সরি 4.5 রে 4.55 গুণ হবে। ওকে, আর যদি লিটার দেওয়া থাকতো গ্যালনে বলতো, জাস্ট আমরা কি করতাম 4.55 ভাগ দিতাম। ওকে ওকে, ক্লিয়ার। তো তাহলে আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। তো তোমাদের এখানে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং আমি মূলত তোমাদের প্রতিটা অধ্যায় কী করবো দাগাই দিব, যে মূলত ইম্পর্টেন্ট টপিকগুলো তার মানে আলোচ্য বিষয়ের মতো করে লিখে দিব, ঠিক আছে। ওইগুলোই তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি ভালোভাবে পড়বা। ওকে, এতটুকুই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক
একটু পর কয়টার দিকে তোমার 9টায় ভাবছিলাম নিব, সো 9টায় মনে হয় না হবে এখন, যেহেতু এটা ক্লাসে একটু বেশি সময় দিলাম। সো আমরা দেখি 9টার টাইম থাকবে, দেন 9টার হইতে হইতে আমি বা 9টার 5-6 মিনিট আগেই তোমাদের জানিয়ে দিব যে কখন শুরু হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।